ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি25 পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। 2017 সালের 25শে অগস্ট মিয়ানমার সেনাবাহিনীর ভয়াবহ নির্যাতন থেকে বাঁচতে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। জাতিসংঘের তথ্য বলছে, বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেওয়া নতুন পুরনো মিলিয়ে রোহিঙ্গার সংখ্যা দাঁড়িয়েছে 14 লাখেরও বেশি। এই বিপুল জনসংখ্যার ভার তারা বহন করতে পারছে না বাংলাদেশ। সংকট তৈরি হয়েছে খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা খাতেও। ভেঙে পড়েছে কক্সবাজার আশ্রয় শিবিরের নিরাপত্তা, ঘটছে নারী পাচার সহ একের পর এক খুন। এর মধ্যে আবার জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP জানিয়েছে, রোহিঙ্গা শিবিরে খাদ্য সহায়তায় তাদের অর্থ ফুরিয়ে এসেছে। জানা গেছে, জরুরি অর্থ সহায়তা না পেলে আগামী 30শে নভেম্বরের পর প্রায় 12 লাখের বেশি রোহিঙ্গার খাদ্য সহায়তা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এমন প্রেক্ষাপটে রোহিঙ্গা সংকটকে বিশ্ব সম্প্রদায়ের কাছে আরও জোরালোভাবে তুলে ধরতে গত 24 অগস্ট থেকে কক্সবাজারে শুরু হয়েছিল 3 দিনের আন্তর্জাতিক সংলাপ। সেখানে রোহিঙ্গা সংকট সমাধানে 7 দফা প্রস্তাব তুলে ধরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ব সম্প্রদায়কে শুধু বক্তব্য, বিবৃতিতে না থেকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। জবাবে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইতালি সহ প্রায় 12টি দেশ সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেও গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার মিয়ানমার, চীন, ভারত, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে তেমন কোনো উদ্যোগ বা প্রতিশ্রুতি না আসায় বিশ্লেষকরা এই দিনের এই সম্মেলনের কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না। এছাড়া বিশ্লেষকদের একাংশ প্রধান উপদেষ্টার 7 দফায়ও নতুন কিছু খুঁজে পাচ্ছেন না। এসব কথা বাংলাদেশের পক্ষ থেকে আগেও বলা হয়েছে বলে মনে করেন তারা। তাহলে বাংলাদেশের গলার কাটা রোহিঙ্গা প্রত্যাবাসনের সমাধান কি? এই আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আমেনা মোহসেন এবং প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। আজাদ মজুমদার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি পুরো এই 3 দিনের সম্মেলনে পুরোটার সময় সেখানেই ছিলেন এবং রোহিঙ্গাদের যে বিষয় আসে সেগুলো আপনি খুব কাছে থেকে দেখেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও আপনার থাকা সেই সুযোগটি হয়েছে। 9 বছরে আমরা একজন রোহিঙ্গাকেও ফিরিয়ে দিয়ে যেতে পারিনি। আন্তর্জাতিক সহায়তার দুয়ার সংকুচিত হচ্ছে, সেটি খুব স্পষ্ট হচ্ছে দিন দিন। তাহলে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি নিশ্চয়ই জানেন যে গত মার্চে যখন জাতিসংঘের মহাসচিব কক্সবাজার সফরে এসেছিলেন, সেই সময়টাতে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন আগামী বছর রোহিঙ্গারা নিজ দেশে ঈদ করবে। সেই সম্ভাবনা আছে একজন রোহিঙ্গাও যদি যেতে না পারেন? প্রথমত উনি এই কথাটা বলেননি যে আগামী বছর রোহিঙ্গারা নিজ দেশে ঈদ করবে। উনি একটা আশা ব্যক্ত করেছেন, কারণ রোহিঙ্গা ইস্যুটা অনেক ইস্যুর ভিড়ে আসলে চাপা পড়ে গিয়েছিল শেষ কয়েক বছর। আমাদের দিক থেকেও সমন্বিত কোনো কূটনৈতিক উদ্যোগ দেখা যায়নি বাংলাদেশের পক্ষ থেকে। এটা এমন একটা সমস্যা যেটা বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ তো নিজে এই সমস্যাটা তৈরি করেনি, কিন্তু বাংলাদেশের দিক থেকে এক্ষেত্রে প্রতিবেশী দেশসহ যে সমস্ত বন্ধু দেশ আছে তাদের কাছ থেকে যেই পরিমাণ সহযোগিতা পাওয়ার কথা ছিল সেই সহযোগিতাটা বাংলাদেশ পায়নি, কিংবা তাদের কাছ থেকে সহযোগিতাটা আদায় করতে পারেনি। সেটা আমাদের আগের সরকারের পুরোপুরি ব্যর্থতা ছিল এবং শেষ কয়েক বছর তো তারা এটা নিয়ে খুব বেশি মুভও করেনি। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করার পর ওনার অনেকগুলো দায়িত্বের মধ্যেও উনি এই দায়িত্বটার কথা মাথায় রেখেছেন এবং প্রথমবারের মতো এই বিষয়টা সমাধানের জন্য একজন হাই রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দিয়েছেন বিশেষভাবে, যিনি এই কূটনৈতিক উদ্যোগটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন। এবং এই বিষয়ে এই যে নতুন নতুন অনেকগুলো গ্লোবাল ক্রাইসিস এর মধ্যে তৈরি হয়েছে। ইউক্রেন যুদ্ধ হয়েছে, প্যালেস্টাইনে যুদ্ধ চলছে, এরকম সুদানে সংঘাত শুরু হয়েছে, এরকম অনেকগুলো জায়গাতে আরও বড় বড় অনেকগুলো রিফিউজি ক্রাইসিস তৈরি হওয়াতে আসলে গ্লোবাল অ্যাটেনশনটাও এখান থেকে সরে গিয়েছিল। প্রফেসর মোহাম্মদ ইউনূস ওনার আমন্ত্রণে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে এসেছেন, রোহিঙ্গাদের সাথে ইফতার করেছেন। কিছুটা হলেও আমরা মনে করি যে অ্যাটেনশনটা এদিকে আবার ফিরেছে। অ্যাটেনশনটা যখন ফিরে তখন উনি একটা আশাবাদ ব্যক্ত করেছিলেন, কিন্তু আপনার রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য সবচেয়ে বড় যে শর্তটা পূরণ করতে হতো সেই শর্তটা হচ্ছে মায়ানমারে শান্তি প্রতিষ্ঠা, যেটাতে আসলে বাংলাদেশের কোনো হাত নেই। মায়ানমারে শান্তি প্রতিষ্ঠার আগ পর্যন্ত তো রোহিঙ্গা পুনর্বাসন এই মুহূর্তে আপনি চাইলেও করতে পারবেন না, কারণ বলপূর্বক রোহিঙ্গারা একটা সংঘাত থেকে তারা
এখানে এসেছে একটা সংঘাতকে এড়িয়ে জীবন বাঁচাতে। এখন আপনি তো বলপূর্বক তাদেরকে আরেকটা সংঘাতের মধ্যে ঠেলে দিতে পারেন না, ফ্রম ওয়ান ক্রাইসিস টু অ্যানাদার ক্রাইসিস। তো তাহলে এটার জন্য প্রয়োজন কি? একটা সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ, যে উদ্যোগে বাংলাদেশ একটা অংশীদার থাকবে, পাশাপাশি আরও যে অন্যান্য অংশীদারগুলো থাকবে তারাও যোগ হবেন। আপনি বলেছেন যে একটু আগে আপনার স্টেটমেন্টে, ওপেনিং স্টেটমেন্টে, যে এখানে এই যে সম্মেলনটা হয়েছে এখানে নতুন কিছু ছিল না। বিশ্লেষকরা মনে করছেন যে আমি জানি না 7 দফার কথা তিনি বলেছেন, অনেক বিশ্লেষকরা বলার চেষ্টা করছেন যে এই 7 দফায় আসলে তেমন নতুন কিছুই পাওয়া যায়নি। ঠিক আছে, আমি জানি অনেক বিশ্লেষক না জেনেই মন্তব্য করেন, কিন্তু এখানে আমি ব্যক্তিগতভাবে আমি যখন সাংবাদিক ছিলাম, আমি কিন্তু এই রোহিঙ্গা ক্রাইসিসটা ফ্রম ডে ওয়ান ফলো করছি সাংবাদিক হিসেবে। এখন সরকারের হয়তো দায়িত্ব নিয়ে গিয়েছি। আমি এখানে অনেক নতুন কিছু দেখেছি এই উদ্যোগটাতে। প্রথমত, এটা প্রথমবারের মতো কোনো একটা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে রোহিঙ্গারা তারা নিজেদের কথা বলতে পেরেছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে। এর আগে রোহিঙ্গা বিষয়ক এরকম যখন সম্মেলন হয়েছে, সেখানে তাদের 1-2 প্রতিনিধি গিয়েছেন, কারণ তাদের তো আসলে পাসপোর্ট নেই, তারা স্টেটলেস একটা কমিউনিটি। তাদের সেখানে দল বেঁধে একটা আন্তর্জাতিক সম্মেলনে গিয়ে তাদের কথাটা, তাদের কনসার্নগুলো জানানোর কোনো সুযোগ ছিল না। প্রথমবার তারা একটা প্ল্যাটফর্মে এসে আপনার এই কথাগুলো বলেছেন, যেখানে মিয়ানমারের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন, তাদের কথাগুলো শুনেছেন। এমন না যে শুধু পশ্চিমা দেশ কয়েকটা দেশ বা মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশ ছিলেন, তা না, চীনের রাষ্ট্রদূত ছিলেন উপস্থিত, যাদেরকে আমরা খুবই গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার মনে করছি অন্তত এই ক্রাইসিসটার ক্ষেত্রে। রাইট, তারা ছিলেন। এটা খুবই নতুন একটা বিষয়। আপনি আরও জানেন যে এই ক্রাইসিসটা নিয়ে এটা আগামী কয়েকটা দিনের মধ্যে, আগামী কয়েক মাসের মধ্যে আমরা বেশ কয়েকটা আন্তর্জাতিক সম্মেলন যেখানে এই বিষয়টা আলোচনা হবে বলে আশা করছি। এটা তার একটা প্রথম ধাপ। সেক্ষেত্রে আবারও হয়তো আমরা নতুন করে আশা দেখতে পাচ্ছি, আশার আলোকে দেখতে পাচ্ছি। শেষ করি, আপনার সেই যে সামনের যে সম্মেলনগুলো হবে সেখানেও রোহিঙ্গারা আসলে সবাই যেতে পারবেন না, তাদের প্রতিনিধিত্ব থাকবে কিনা আমরা নিশ্চিত নই। সুতরাং যারা এই ঘটনার প্রত্যক্ষভাবে ভুক্তভোগী তাদের বক্তব্য শোনাটা সবচেয়ে জরুরি ছিল। এবং খুবই প্রাণবন্ত একটা সেশন হয়েছে প্রথম দিনেই এই সম্মেলনের, যেখানে রোহিঙ্গারা এসে সরাসরি তাদের নিজেদের বক্তব্য উপস্থাপন করেছেন, যে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ে যারা প্রতিনিধি এখানে উপস্থিত ছিলেন তারা শুনেছেন। এটা একটা নতুন দিক অবশ্যই। আরেকটা জিনিস হচ্ছে যে বাংলাদেশ সরকার কখনো এই রোহিঙ্গাদের ইস্যুতে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে কখনো সম্পৃক্ত করেনি। এই জায়গাটাতে আমি আসবো, আমি শেষ করি। আপনার সরকার কি উদ্যোগ নিচ্ছে, কিভাবে কাজ করছে, সেই সম্পর্কে দেশের রাজনৈতিক দলগুলো সহ দেশের বেশিরভাগ মানুষই অন্ধকারে ছিল, আসলে জানতো না আদৌ কোনো উদ্যোগ নিচ্ছে কিনা। এবার প্রথমবারের মতো রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে, তারাও রোহিঙ্গাদের কথা শুনেছেন, ক্যাম্প পরিদর্শন করেছেন। এটা কেন গুরুত্বপূর্ণ এই কারণে আমি বলছি, বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু বেশি দিন থাকবে না, এটা আমরা সবাই জানি। সরকার হয়তো একটা নির্বাচনের পর নির্বাচিত রাজনৈতিক দলের কাছে দায়িত্ব দিয়ে তারা ক্ষমতা থেকে চলে যাবে। এখন নির্বাচিত যে দলটা, সমাধানের রাজনৈতিক দলগুলোকেই করতে হবে, নির্বাচিত যে দলটা তারা যে এই পলিসিটা কন্টিনিউ করবে সে বিষয়েও তো আপনার একটা আলোচনার প্রয়োজন আছে। জি, অধ্যাপক ডক্টর আমেনা মহসিন, যেটি বলছিলেন আমাদেরকে আজাদ মজুমদার, যে অনেকটা সময় পার হয়ে গেছে কিন্তু আমরা আসলে যারা এই রোহিঙ্গা শরণার্থী আছেন তাদের কথা কতখানি শুনেছি সেটি খুব গুরুত্বপূর্ণ ছিল। সেখানে যদি আমি একটু আপনাকে বলি, 2017 সালে রাখাইনে হওয়া রোহিঙ্গা গণহত্যা স্মরণে গত সোমবার কক্সবাজারে যেই সমাবেশ করেছেন সেখানে শরণার্থীরা বলেছেন তারা নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি জানিয়েছেন। তাদের হাতের যে ব্যানারগুলো ছিল সেখানে ইংরেজিতে যেটা লেখা ছিল সেটার অর্থ এই দাঁড়ায়, তারা আর শরণার্থী জীবন চান না, প্রত্যাবাসনই একমাত্র সমাধান। তার মানে তারাও আসলে প্রত্যাবাসন চাইছেন, কিন্তু আমরা কেন তাদের কথা শুনবার পরেও সেই জায়গাটিতে সেই ধাপগুলোতে যেতে পারছি না, শুধু আলোচনায় বারবার এই সমস্যার সমাধান আটকে থাকছে। ধন্যবাদ আপনাকে। দেখুন, আপনি যখন বলছেন আমরা কেন যেতে পারছি না, মানে আমাদের প্রশ্ন করা দরকার যে এই আমরাটা কারা। মানে এটা তো বাংলাদেশ একা করতে পারে না,
যখন ওরা যেতে চাচ্ছে, রিপ্যাট্রিয়েটেড হতে চাচ্ছে, তারা তাদের মাতৃভূমি, তাদের দেশে যেতে চাচ্ছে এবং সেই মাতৃভূমি বা স্টেট তাদেরকে গ্রহণ করে না, তারা ওখানকার নাগরিক না, মানে ওদের নাগরিকত্ব তাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। একসময় ওরা নাগরিক ছিল বটে, পরে দিয়ে আমরা জানি 80-র দশকে ওটা কনস্টিটিউশনের মাধ্যমে সেটাকে বাতিল করা হয়েছে এবং খুবই একটা অদ্ভুত প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেটা গেছে। আমরা এটাও জানি, আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, 1948 সালে, তখন তো বার্মান ছিল মিয়ানমারের নাম, তখন কিন্তু যে কনস্টিটিউশন হয়েছিল তখন তারা এই দেশেরই নাগরিক ছিল এবং ক্রমে এই জিনিসগুলো হয়েছে। সেটা একটা দীর্ঘমেয়াদী ওরা প্রক্রিয়া এবং একটা ঐতিহাসিক প্রক্রিয়ার মাধ্যমে বা রাজনৈতিক একটা ব্যাপার ছিল তাদের। এখন মিয়ানমার যদি ওদেরকে না নেয় তাতে আমরা ওদেরকে, এবং দেখেন অ্যাট দ্য সেম টাইম আমাদের পজিশন খুব ক্লিয়ার যে একজনকেও কিন্তু আমরা জোরপূর্বক ঠেলে দেব না। সেখানে আমার মনে হয় অবশ্যই বাংলাদেশ প্রশংসার দাবি রাখে। এটা প্রথম থেকে 2017 সাল থেকেই আমাদের এই স্ট্যান্ডটা ছিল যে আমরা কাউকে জোরপূর্বক ফেরত পাঠাবো না এবং একটা ডিগনিফাইড এবং তাদের ইচ্ছায় যখন ওরা যাবে তখন তারা ফেরত যাবে। ইনফ্যাক্ট এটা নিয়ে কিন্তু অনেক গবেষণাও হয়েছে। অ্যাম্বাসেডর হুমায়ুন উনিও এটার মধ্যে জড়িত ছিলেন, আমিও জড়িত ছিলাম। প্রথম দিকে কিন্তু ওরা ফেরত যেতে চায়নি। আস্তে আস্তে এতগুলো বছর পরে আমরা দেখছি এই পরিবর্তনটা তাদের মধ্যে এসেছে। কারণ প্রথম দিকে যেতে চায়নি, কারণ তাদের মধ্যে ভীষণভাবে একটা ভীতি, আতঙ্ক ওগুলো কাজ করছিল। ওরা তখন এসেছে একদম নির্যাতিত, বিধ্বস্ত একটা অবস্থায়। এখন আস্তে আস্তে একটা যখন মানুষের স্থিতিশীল অবস্থায় এসে যায়, তাদের মানসিক অবস্থারও পরিবর্তন আসে এবং তাদের মধ্যে ওই কনফিডেন্সটাও বিল্ড আপ হচ্ছে। এবং এই যে কনফিডেন্সটা বিল্ড আপ হচ্ছে, এখানে ধরেন বাংলাদেশের সরকারেরও যেরকম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এখানে যারা নাগরিক সমাজ তাদের ভূমিকা আছে এবং এনজিওদের ভূমিকা আছে, আইএনজিওদের ভূমিকা আছে, কারণ সেখানে অনেক ধরনের কাজ হয়েছে। কিন্তু আজাদ মজুমদার যেটি বলছিলেন যে মিয়ানমারের রাজনৈতিক বাস্তবতা আসলে কতখানি তাদেরকে ফিরিয়ে দিতে, আমি সেই জায়গাটাতেই তো আসছি। মানে আমাকে এই জায়গাটা আসতে দেন। তো এখন যেটা হচ্ছে যে তারা যে ফেরত যেতে চাচ্ছে, সেটাকেও কিন্তু আপনি একটা অর্জন হিসাবে আমাকে দেখতে হবে। সব কিছু কিন্তু আমরা মাপ কাঠিতে ওভাবে, মানে যেটাকে আমরা আন্তর্জাতিক সম্পর্কের ভাষা বলি, একটা থাকে ইনটেঞ্জিবল, একটা থাকে ট্যাঞ্জিবল। ট্যাঞ্জিবল আপনি মাপতে পারেন, ইনটেঞ্জিবল যেটা আপনি মেপে দেখতে পারছেন না সেই জায়গাটাতে। কিন্তু মিয়ানমারের যে রাজনৈতিক বাস্তবতা, সেটাতে কিন্তু তাদের পক্ষে ফেরত যাওয়া সম্ভব না এবং সেই নিরাপত্তাটা তাদেরকে কে দেবে? এটাও তো মানে সেই জায়গাটাতেই তো এই আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রয়োজন হচ্ছে, একটা সংস্থার প্রয়োজন হচ্ছে যারা তাদেরকে নিরাপত্তার এই গ্যারেন্টিটা দিবে যে তারা যখন ফেরত যাবে তারা তাদের ফুল ডিগনিটি নিয়ে এবং তারা ওখানে নিরাপদে বাস করবে। এখন যতদিন এই নিরাপত্তা না আসে, তারা তো তখন ওরা তো কেউ যেতে রাজি হবে না। তো আসলে পুরোপুরি বাংলাদেশের উপর বর্তায় না, বা পুরোপুরি না, এটা একেবারেই বাংলাদেশের উপরে। দেখেন এখানে বাংলাদেশের উপরে কিন্তু দায়িত্বটা বর্তায় না। আপনি লক্ষ্য করবেন পৃথিবীর বহু দেশ কিন্তু, যেটা আমরা দক্ষিণ এশিয়াও দেখছি, বহু দেশ যারা রিফিউজিদেরকে ডিপোর্ট করে দিচ্ছে, তারা বের করে দিচ্ছে। সেটা আফগান রিফিউজিসদের মধ্যেও ব্যাপারেও দেখা যাচ্ছে, পাকিস্তান তাদেরকে ডিপোর্ট করে দিচ্ছে, এরকম একটা অবস্থার মধ্যে আছে। আমরা জানি যে ভারত থেকেও এখানে পুশ ইন করা হচ্ছে, সমস্ত কিছু আমরা জানি। কিন্তু বাংলাদেশ তো সেই ধরনের পদক্ষেপ নেয়নি। সেটা আমাদেরকে মানে একটা অবশ্যই বাংলাদেশের একটা বিরাট মানবীয় ব্যাপার, মানে নট অনলি রাষ্ট্র। এখানে আমি এটা বলে শেষ করছি যে এটা শুধু রাষ্ট্র না, বাংলাদেশের জনগণও কিন্তু এটা অ্যাকসেপ্ট করে নেবে না যে তাদেরকে আমরা জোরপূর্বকভাবে ফেরত পাঠিয়ে দিই। সেই মানবিকতা বাংলাদেশ দেখিয়েছে। হুমায়ুন কবির 2017 সাল থেকে বাংলাদেশ অন্তত 2 বার শরণার্থীদেরকে প্রত্যাবাসনের চেষ্টা করেছে, কিন্তু তারপরেও আসলে চেষ্টা কখনোই ফলপ্রসূ হয়নি সেই অর্থে সেটি বলার সুযোগ আছে আমাদের। কিন্তু এই যে আমরা নানানভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ সৃষ্টি করবার কথা বলছি, সেখানে রোহিঙ্গা ইস্যুকে ছাপিয়ে আসলে মিয়ানমার ঘিরে বড় যে শক্তিগুলো আছে তাদের নিজেদের মধ্যে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা চলছে কিনা, এবং সেটি একটি বড় কারণ কিনা যে আমরা এই প্রত্যাবাসন করতে পারছি না। ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন
মিয়ানমারের এই রোহিঙ্গাদের এই সমস্যা সমাধানের জন্যে 3-4টা বিষয় সমন্বিত হতে হবে। একটা হচ্ছে ধরেন রোহিঙ্গাদের যাবার ইচ্ছা, এটা আমরা জানি রোহিঙ্গারা যেতে চায়, সেটা অনেকদিন ধরেই বলছে। গত এই কক্সবাজারে যে সম্মেলনটা হলো সেখানেও তারা বলেছে, কাজে তাদের ইচ্ছাটা আছে। দ্বিতীয় যে জায়গাটা হচ্ছে সেটা হলো যে বাংলাদেশের দিক থেকে বাংলাদেশ ওদেরকে যেতে দিতে চায় কি না, আমরাও দিতে চাই। আমরা বলেছি তারা যখনই অনুকূল পরিবেশ তৈরি হবে তারা চলে যেতে পারে। এখন অনুকূল পরিবেশ যে প্রসঙ্গটা আপনি তুললেন, অনুকূল পরিবেশের বিষয়টা এখানে একটা হচ্ছে রোহিঙ্গারা স্বস্তি বোধ করে কিনা, তারা যেতে গিয়ে ওখানে নিরাপদ বোধ করে কিনা, এই একটা বিষয়। এবং তার সাথে যুক্ত আছে কিন্তু এই যে 2বার আমরা চেষ্টা করলাম, আরও একবার কিন্তু আমরা 23 সালের ডিসেম্বরে একটা পাইলট টিম পাঠানোর জন্য 1100-র মতো পাইলট যাওয়ার কথা ছিল, সেটাও কিন্তু হয়নি। তো তার অর্থ হচ্ছে যে রোহিঙ্গারা নিজেরা স্বাচ্ছন্দ্য বোধ করে কিনা, 1 নম্বর। 2 নম্বর হলো এখানে আমরা যতই বলি আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে জড়িত, যারা বিশেষ করে মানবিকভাবে আমাদের সহায়তা করছে, তারাও কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করছে না যে এখনও মিয়ানমারে অনুকূল পরিবেশ তৈরি হয়নি, সে কথাটা কিন্তু তারা বারবার বলে। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, মিয়ানমার সরকার এবং তার সহযোগী যারা আছে তাদের ভূমিকাটা কি। এই কক্সবাজার স্টেক হোল্ডার মিটিংটা চলার সময়তেই চাইনিজ অ্যাম্বাসেডার কিন্তু একটা কথা বলেছেন, আমরা পত্রিকায় দেখলাম যে আন্তর্জাতিক সম্প্রদায় এখনও সহমতে আসেনি, এরকম একটা কথা তিনি বলেছেন, উইচ ইজ সিগনিফিক্যান্ট। চায়না কিন্তু আমাদের সাথে ট্রাইল্যাটারাল, বাংলাদেশ, মিয়ানমার, চায়না একটা ট্রাইল্যাটারাল কনসালটেশন হচ্ছে গত কয়েক বছর ধরে। চায়না চেষ্টা করছে, অন্তত তারা বলে, আমরাও সেটা স্বীকার করি। কিন্তু বাস্তবতা হচ্ছে যে চীন কি যথেষ্ট পরিমাণে চাপ মিয়ানমারের উপর দিচ্ছে, 1 নম্বর সরকারের উপর। এখন এই যে আরাকান আর্মির একটা নতুন উদ্ভব যেটা হয়েছে, একেবারেই নতুন, গত 2 বছরের ঘটনা, তার উপর চীনের কি কোনো প্রভাব আছে? আর রাখাইন রাজ্যে যেহেতু আরাকান আর্মি এখন ফিজিক্যালি কন্ট্রোলে আছে, তাদের অবস্থানটা কি, সেটাও তো আরেকটা বিষয়। এবং এখানেও কিন্তু জটিলতা নতুন করে তৈরি হয়েছে, একটা নতুন রাজনৈতিক যে প্রভাব, সেটি আসলে পুরো বিষয়টিতে বেশ একেবারে জটিল অবস্থার মধ্যে। এবং আশঙ্কার কারণ যেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে মিয়ানমারে আবার ঢুকবার জন্য আগ্রহ দেখাচ্ছে। এখন চীন আছে, মার্কিন যুক্তরাষ্ট্র চীন যদি প্রতিদ্বন্দ্বিতা ওখানে শুরু হয় তাহলে আরেকটু জটিলতা বাড়বে। আরাকান আর্মি একটা নতুন জটিলতা হয়ে আছে। তো কাজে এখানে বিভিন্ন শক্তিরা, জাতিসংঘে আমরা কোনো রেজলিউশন পাস করাতে পারিনি সিকিউরিটি কাউন্সিলে চীন এবং রাশিয়ার ভেটোর কারণে। কিন্তু এম হুমায়ুন কবির, যে জটিলতার কথা আপনি বলছেন, সেই জটিলতা তো আসলে কূটনৈতিকভাবে আমাদেরকে সমাধান করতে হবে, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে। বাংলাদেশে এখন যে পরিস্থিতি, কিংবা অন্তর্বর্তীকালীন সরকার যদি খানিকটা এগিয়ে যেতে চায় এই ইস্যুটাকে সামনে নিয়ে, সেই সামর্থ্য কি আমাদের আছে? সেটা বলা মুশকিল, কিন্তু চেষ্টা হচ্ছে। যেমন কক্সবাজারে স্টেক হোল্ডার মিটিংটা হয়ে গেল, আগামী মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের পাশাপাশি একটা আন্তর্জাতিক কনফারেন্সের চিন্তা করা হচ্ছে। কিন্তু যেটা হলো যে এই যে স্টেলমেটটা হয়ে আছে, চীন, ভারত, রাশিয়া, এদের যে স্টেলমেটটা, এই স্টেলমেটটা ভাঙা, এবং এর সাথে সাথে মিয়ানমার গভর্নমেন্টের সাথেও তো আপনার অ্যাক্সেস দরকার। সেই জায়গায় আমাদের অ্যাক্সেস কতটা আছে, আজাদ ভাই বলছিলেন যে আমাদের তো সেই ক্ষেত্রে খুব ভূমিকা নাই। কিন্তু এই ক্ষেত্রে আমাদের আসলে সবচেয়ে বড় যে আমরা জায়গাটিতে তাকিয়েছিলাম আজাদ মঞ্জুর, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আসলে আন্তর্জাতিক যে সম্পর্ক, সেটিকে বাংলাদেশের মানুষ খুব পজিটিভভাবে নেয়, এবং সবাই আমরা ভাবছিলাম যে উনি হয়তো তার নিজের যে সুসম্পর্ক, সেটিকে কাজে লাগিয়ে হয়তো এই ক্ষেত্রে অনেক দূরে গিয়ে যাবেন। সেটি আসলে তিনি কাজে লাগাতে পারছেন কিনা, সেই জায়গাটিতে বাংলাদেশ এগিয়ে যেতে পারলো কিনা। আমি আসবো আপনার কাছে, একটি বিরতি নিয়ে ফিরতে চাই। জি25 প্রাথমিক রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাথমিক রাজকাহন দেখছেন। আজাদ মজুমদার, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম। আপনি যেটি বলছিলেন যে বিগত সময়গুলোতে আমরা দেখেছি কোনো রাজনৈতিক দলকে সম্পৃক্ত করা হয়নি এর আগে এই সমস্যাগুলো সমাধান করবার জন্য। সেটি যেমন খুবই গুরুত্বপূর্ণ, তেমনি ডক্টর মোহাম্মদ ইউনূস যখন আসলে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়েছেন, তার উপরে বাংলাদেশের মানুষের একটা যথেষ্ট ভরসা জায়গা ছিল। বাংলাদেশের মানুষ আসলে সেটাই মনে করছেন যে যেহেতু তিনি আসলে বিশ্ব দরবারে বেশ সমাদৃত এবং তার কথা হয়তো অনেকেই শুনবেন, সেই জায়গাটিকে আমরা কাজে লাগাতে পেরেছি কিনা? সেই জায়গাটা তো কাজে লাগানোর চেষ্টা চলছে, এবং তারই একটা অংশ হিসাবেই কিন্তু এই কনফারেন্সটা হয়েছে। এবং আরও যে কয়েকটা কনফারেন্সের উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলোও কিন্তু ওনার ব্যক্তিগত যোগাযোগ বা ওনার ব্যক্তিগত উদ্যোগের ফলেই আমরা দেখেছি। আমি শুরুতেই বলেছি উনি হাই রিপ্রেজেন্টেটিভ নিয়োগ করেছেন, হাই রিপ্রেজেন্টেটিভ সবার সাথে কথা বলছেন।
আপনার কাতার যারা গ্লোবাল পিসমেকার হিসেবে একটা ভূমিকা রাখার চেষ্টা করে তারাও আগ্রহ দেখিয়েছে যে এই ক্রাইসিসটা কীভাবে সমাধান করা যায় সেটা এঙ্গেজ হতে। আসিয়ান থেকে তারা বলেছে তারা একটা পিস মিশন মায়ানমারে পাঠাবে। এগুলো কিন্তু ওনার যে ব্যক্তিগত সম্পর্ক বা ব্যক্তিগত যোগাযোগ তার একটা বড় একটা প্রভাব এই যে সিদ্ধান্তগুলো বা এই কার্যক্রমগুলোর মধ্যে আছে। এবং জাতিসংঘ মহাসচিব যে এখানে এসেছেন বাংলাদেশে আপনার, সেটাও কিন্তু ওনার ব্যক্তিগত আমন্ত্রণেই এসেছেন। এবং আমরা মনে করি যে এই উদ্যোগগুলো চালু রাখা জরুরি। রোহিঙ্গা সমস্যাটা কিন্তু আপনি দেখেন এটা 8 বছরের পুরনো সমস্যা যদিও আমরা বলছি, কিন্তু এই সমস্যাটা তো আসলে অনেক গভীর, এটার তো রুট অনেক গভীরে। কিন্তু এই বর্তমান যে ক্রাইসিস এটা 8 বছরের পুরনো, আমরা বলছি 2017 সালে। আমাদের কিন্তু 2016 সালেও 80,000 রোহিঙ্গা এসেছে, তারাও কিন্তু ফেরত যায়নি। এবং 1992 সালে যারা এসেছে তাদেরও 30,000 রোহিঙ্গা কিন্তু এখানে আছে। সো এইটা কিন্তু 1-2 বছরের প্রবলেম না, ওভারনাইট আপনি সলভ করে ফেলবেন বিষয়টা ওরকম না। আর যে সমস্যার সমাধানটা আসলে বাংলাদেশের হাতেও নেই। আবার আসলে এই সমস্যার সমাধান বিগত সময়গুলোতে সরকার প্রধান বা সরকার কতখানি চেয়েছে সেটা নিয়েও তো একটা সমালোচনা আছে। আপনি নিশ্চয়ই জানেন যে বিগত যিনি সরকার প্রধান ছিলেন তিনি দীর্ঘদিন চেষ্টা করেছেন হয়তো এই সমস্যাটাকে কাজে লাগিয়ে কোনো একটি পুরস্কার পাওয়া যায় কিনা, যদিও এখন তিনি আর নেই, কিন্তু সেই জায়গাগুলো আসলে এই সমস্যার সমাধানের জায়গাটাকে আরো দূরে ঠেলে দিল কিনা? না দেখেন, বিগত যিনি সরকার প্রধান ছিলেন ওনার ক্ষেত্রে একটা বড় অভিযোগ ছিল যে উনি রোহিঙ্গাদের মানবাধিকার নিয়ে অনেক সময় অনেক বড় বড় কথা বলতেন, কিন্তু ওনার নিজের দেশের নাগরিকদের মানবাধিকার নিয়ে উনি খুব যত্নবান ছিলেন এবং তাদের অধিকার হরণ করেছিলেন। তো ওনার যখন এরকম বিপরীতমুখী একটা অবস্থান, দেশে যখন যাদের দায়িত্ব উনি শপথ নিয়ে যাদের দায়িত্ব নিয়েছেন তাদের মানবাধিকার যখন ভুলুণ্ঠিত হচ্ছেন, শুধু রোহিঙ্গাদের অধিকার নিয়ে কথা বলে আসলে পুরস্কার পাওয়া যেত কিনা এটা নিয়ে তো যথেষ্ট সন্দেহ করার কারণ রয়েছে। সো ওই আলোচনায় আমরা না যাই, তার চেয়ে বরঞ্চ আমরা এটা বাংলাদেশের একটা সমস্যা, যে সমস্যাটা বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশের একটা দেশের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এই সমস্যা বাংলাদেশ তৈরি করেনি। বাংলাদেশের উপর মায়ানমারের সরকার বা মায়ানমারের সেনাবাহিনীর রোহিঙ্গাদেরকে এদেশে ঠেলে দিয়ে বাংলাদেশের উপর এই সমস্যাটা চাপিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ এই সমস্যাটার একটা ভুক্তভোগী, বাংলাদেশ কিন্তু সমস্যাটা তৈরি করেনি। ভুক্তভোগী হিসাবে এটা সমাধানের জন্য যেরকম উদ্যোগ থাকার দরকার ছিল বা কূটনীতিক প্রয়াস থাকার দরকার ছিল, আমরা সেটা আসলে প্রথম দিকে যখন ক্রাইসিসটা শুরু হয়েছে তখন আমরা কিছুটা দেখেছি, কিন্তু শেষের দিকে আর দেখিনি। এবং একটা পর্যায়ে তো এটা একেবারেই ডেড এন্ডে চলে গিয়েছিল। কূটনৈতিক প্রয়াসের জায়গায় হুমায়ুন কবির এই যে ঢাকার এক ধরনের কূটনৈতিক দ্বন্দ্বের কথা আমরা শুনতে পাচ্ছি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন যে বাংলাদেশের জন্য একদিকে সামরিক জান্তার সঙ্গে সম্পর্ক বজায় রাখা জরুরি, আবার সীমান্ত নিরাপত্তার জন্য আরাকান আর্মিকেও গুরুত্ব দিতে হচ্ছে। এই যে পরিস্থিতি সেটি আসলে ঢাকাকে এক ধরনের দ্বিধার মধ্যে ফেলে দিল কিনা? খানিকটা ফেলেছে তো বটে। তার কারণ হলো ধরেন আমরা এখনো পর্যন্ত গত 54 বছর ধরে আমাদের পররাষ্ট্রনীতির লাইনটা হচ্ছে যে আমরা সরকারের সাথে কাজ করি, আমরা যে কোনো দেশের সরকারের সাথেই কাজ করি। সরকারের বাইরে অন্য প্রতিষ্ঠানের সাথে বা ধরেন ইনসার্জেন্ট গ্রুপ লাইক আরাকান আর্মি এই ধরনের কোনো প্রতিষ্ঠানের সাথে কাজ করার অভিজ্ঞতা কিন্তু আমাদের নাই। এবং যেহেতু আমাদের এই বিষয়টা প্রতিষ্ঠিত পররাষ্ট্র নীতি পরিচালনার সাথে একটু ভিন্নতা নিয়ে আসছে, তো কাজে সেখানে কিন্তু আমাদের পররাষ্ট্রনীতি পরিচালনার মৌলিক প্যাটার্নটার মধ্যে কিন্তু চেঞ্জ আনতে হবে। এবং সেটা করতে গেলে কিন্তু আপনার সরকারের দিক থেকে উদ্যোগী হতে হবে, বিভিন্ন রাজনৈতিক দল বা স্টেক হোল্ডাররা যারা আছে তাদের সাথে আলাপ আলোচনা করা দরকার, কারণ এটার কনসিকুয়েন্স আছে। আজকে যদি আমি মিয়ানমারে গিয়ে মিয়ানমারের একটা ইনসার্জেন্ট গ্রুপের সাথে কথা বলি, কালকে যদি মিয়ানমার বলে আমার এখানে এসে ভাই আমি ওর সাথে কথা বলতে চাই, তো কাজে কনসিকুয়েন্স আছে, সেগুলো বিচার বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নিতে হয়। তবে যেহেতু আরাকান আর্মি এখন গ্রাউন্ডে আছে, স্থানীয় পর্যায়ে যোগাযোগের প্রয়োজন আছে, কারণ তারা অ্যাকচুয়াল কন্ট্রোলটা করছে। যেমন আমাদের লোকজনকে ধরে নিয়ে যায়, এখন জেলেদের ধরে নিয়ে গেলে আপনি ছাড়িয়ে আনতে গেলে তো তার সাথে কথা বলতে হয়, এবং সেটা একটা লোয়ার লেভেলে হয়। কিন্তু আরাকান আর্মি এখন যে অবস্থায় আছে তাতে তাদের সদিচ্ছা ছাড়া, তাদের সহযোগিতা ছাড়া মিয়ানমার সরকার রাজি হলেও তাদের কিন্তু একটা এডিশনাল এলিমেন্ট লাগবে, যেখানে তারা সক্রিয়ভাবে এই রোহিঙ্গাদেরকে সমর্থন জানাতে হবে। কিন্তু এখানে আসার কথার মধ্যেও একটুখানি চিন্তার কারণ হচ্ছে যে মিয়ানমারের রোহিঙ্গারা যারা এখনও আছে রাখাইন প্রদেশে, তারাও কিন্তু এখন বিভক্ত হয়ে গেছে, এবং সেখানে এই আরাকান আর্মি এবং মিয়ানমার সরকার এই আর্মির মধ্যে যে লড়াই চলছে, সে জায়গায় তাদের সংশ্লিষ্টতার বিভিন্ন ধরনের অভিযোগ দেখছি। আরাকান আর্মি রোহিঙ্গাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অত্যাচার করছে, সেগুলো ইন্টারন্যাশনাল মিডিয়াতে আসছে।
তো পরিবেশটা মিয়ানমারের যে পরিবেশটা খুবই দরকার রোহিঙ্গাদের ইচ্ছা পূরণের জন্যে, আমাদের ইচ্ছা পূরণের জন্যে, আন্তর্জাতিক সম্প্রদায়েরও ইচ্ছা পূরণের জন্যে, কিন্তু ওই ইউনিটটা অর্থাৎ মিয়ানমারের ভেতরকার একটা সাবলীল বা কনজিনিয়াল অ্যাটমসফিয়ার যেটাকে বলি, সেটা কিন্তু আমরা তৈরি দ্বন্দ্বের মধ্যে সেই টানাপোড়েনটা এখনো আসলে বাড়ছে, এখনো চলছে এবং সেটা নতুন উপাদান নিয়ে আসছে। কিন্তু ডক্টর আমেনা মোহসেন, এই যে বারবার আমরা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের কথা বলছি, তাদের আলোচনা কিংবা তারা আসলে কি চাইছে সেটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কিন্তু যেই সম্মেলন আমরা দেখলাম সেই সম্মেলনে আসলে তারা বা এই গুরুত্বপূর্ণ যে স্টেক হোল্ডার রাষ্ট্রগুলো আছে তাদের কাছ থেকে আমরা তেমন কোনো উদ্যোগ কিংবা প্রতিশ্রুতি কিন্তু পাইনি। তাহলে আসলে এই ধরনের সম্মেলন আমরা করছি বা আমরা চেষ্টা করছি, কিন্তু প্রতিশ্রুতি বা উদ্যোগ না দেখলে সেটি সফলতা কতখানি দেখবে? দেখুন, আমি আবারও আমি আগেই আপনাকে একটা কথা বলেছিলাম, ট্যাঞ্জিবল ইনট্যাঞ্জিবল। সো একটা জিনিস হলো কি, আমরা বারবার বলেছি এই ইস্যুটাকে আমাদেরকে জিয়ে রাখতে হবে, আমরা যেটাকে বলি ভিজিবিলাইজ, এটাকে আন্তর্জাতিক ফোরামে আমাদেরকে জিয়ে রাখতে হবে, সেটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং দেখেন না, ইট ইজ ট্রু, আপনি যেটা প্রথম দিকে প্রশ্নটা করছিলেন যে অ্যাকচুয়ালি আমাদের অর্জনটা কি। আমাদের অর্জন হলো এটা যে আমরা একটা এরকম সম্মেলন করেছি, রোহিঙ্গাদের ভয়েসেসগুলো আমরা শুনেছি, এবং এইটা ধরেন একটা বিশ্ব জনমত তৈরি করার আমরা চেষ্টা করছি। আমরা তো প্রথমেই তো ফলটা আশা করতে পারি না, আমাদেরকে তো প্রক্রিয়ার দিকেও নজর দিতে হবে, যে প্রক্রিয়াটার দিকে আমরা যাচ্ছি কিনা। প্রত্যেকটা জিনিসেই কিন্তু একটা প্রক্রিয়ার মাধ্যমেই আমাদেরকে যেতে হয়। এখন আমাদের কাছে অপশনসগুলো কী আছে? আমার কাছে, বাংলাদেশের কাছে, বাংলাদেশ তো ওদেরকে ধাক্কা দিয়ে ওখানে ফেরত পাঠাবে না, ইট ইজ নট অ্যান অপশন ফর আস, ওকে। অনেক রাষ্ট্র যেটা করে, তো আমাদের কাছে অপশনসগুলো আছে যে বিভিন্ন যে রাষ্ট্রগুলো আছে এবং আন্তর্জাতিক মহলে যারা ম্যাটার করে তাদেরকে নিয়ে আমি জানাই এবং রোহিঙ্গাদেরকে সামনে এনে তাদের কথাগুলো যেন তারা শুনে, যেন একটা জায়গায়। এবং দেখেন এটা মিডিয়াও কভার করেছে, হ্যাঁ, যেরকম ধরেন টিআরটি কভার করেছে, আল জাজিরা কভার করেছে, তো আল জাজিরা আগেও কভার করেছে, বাট আমি বলছি এই সময় পুরো জিনিসটা। এবং আপনি টাইমটাও তো দেখবেন, টাইমটা ইজ স্ট্র্যাটেজিক, কারণ আগামী মাসের সেপ্টেম্বরের শেষে জাতিসংঘের এই জিনিসটা আবার উঠানো হবে এবং সেখানেও একটা সম্মেলন হওয়ার কথা। সো এরকম একটা প্রেক্ষিতে আমার তো ওই একটা গ্রাউন্ডওয়ার্ক করতে হবে, হোমওয়ার্ক করতে হবে, যেখানে অন্যান্য রাষ্ট্রগুলো, মানে ইটস নট অ্যান ফরগটেন, ইট ইজ নট আ ফরগটেন এজেন্ডা, সেটা আমাকে খেয়াল রাখতে হবে। এবং সেটাই আমার মনে হয় একটা অর্জন, যে হ্যাঁ আমরা এটা নিয়ে কনসার্নড আছি এবং আমাদের কী কী প্রবলেমস, আমাদের কী কী সমস্যা হচ্ছে, এবং এটা যে আমাদের একার দায়িত্ব না। দেখেন আইসিজের কেসটা যদি আমি দেখি, আইসিজের কেসটা তো বিগত সরকারের সময় হয়েছিল, বাট ইট হ্যাজন্ট সিন মাচ এবং বরঞ্চ যেটা বিরতিতে অ্যাম্বাসেডর হুমায়ুন পয়েন্ট আউটও করছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের আমরা যদি দেখি, ট্রাম্প কিন্তু কিছু ইনস্টিটিউশন, সামরিক ইনস্টিটিউশনসের উপর থেকে তার নিষেধাজ্ঞা মিয়ানমারের তুলে নিয়েছে এবং সেটাকে কিন্তু আবার হিউম্যান রাইটস ওয়াচ নিন্দাও জানিয়েছে। সো এরকম একটা বিরূপ পরিস্থিতিতে, যেখানে দেখেন আপনি বললেন যে আসিয়ানের কথা বললেন, অনেকের কথা বললেন, আপনি যদি দেখেন সিঙ্গাপুরের কিন্তু মিয়ানমারে বেশ ইনভেস্টমেন্ট আছে, জাপানের ইনভেস্টমেন্ট আছে, চায়না, ভারত, তাদের সবাই ইনভেস্টমেন্ট আছে। এটা তো একটা, এবং এই জায়গাটা কিন্তু ইটস লাইক মানে যেটা আমরা যদি বলি পলিটিক্যাল ইকোনমিক দিক দিয়ে কিন্তু খুবই একটা রিচ এরিয়া এবং কানেক্টিভিটির দিক দিয়েও খুব মানে গুরুত্বপূর্ণ। স্ট্র্যাটেজিক্যালি এটা ভারতের জন্য গুরুত্বপূর্ণ, এটা চীনের জন্য গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক অন্তর্দলীয় যে ধরনের আসলে প্রতিদ্বন্দ্বিতা চলছে সেটির কারণে দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, আমাদেরকে একটা জিনিস এখন স্বীকার করে নিতে হবে যে বিশ্ব ব্যবস্থাটা আগের মতো নেই। অনেকগুলো মানে কতগুলো মৌলিক পরিবর্তন এসে গেছে। আগেও প্র্যাগম্যাটিজম ছিল বা বাস্তববাদিতা ছিল, এখন কিন্তু যেই কতগুলো আইডিয়ালিজম ওগুলো আর নেই। এখন আপনি যদি দেখেন পৃথিবীটা চলছে কিভাবে,
যুদ্ধের অর্থনীতি দিয়ে চলছে। এই যে কিন্তু আপনি যে অর্থনীতির কথা বলছেন কিংবা আসলে যে এখন আসলে যে পরিবর্তনগুলো সারা বিশ্বে এসছে, সেই পরিবর্তনের জায়গাটি থেকে আসলে এই 14 লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে কিনা এবং তাদের কারণে যে সমস্যাগুলো অভ্যন্তরীণভাবে বাংলাদেশে হচ্ছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার আমাদের সামনে পথ কতখানি খোলা আছে, এই জায়গাটাতে আমি আসবো। আরেকটি বিরতির সময় হয়েছে। জিপি 30 প্রাথমিকতে রাজখান থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার জিপি 30 প্রাথমিকতে রাজকাহনে অধ্যাপক ডক্টর আমেনা মহসিন। যে জায়গাটিতে আমরা ছিলাম, আসলে নানানভাবে বৈশ্বিক অনেক পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেই পরিবর্তনগুলোর সাথে আসলে এই রোহিঙ্গা প্রত্যাবাসন কিংবা আসলে যে আন্তর্জাতিক সম্পর্কের কথা আমরা বলছি, যে কূটনৈতিক দ্বন্দ্বের কথা আমরা বলছি, আমরা কতখানি পরিবর্তিত হতে পারছি? আপনি খুবই কঠিন প্রশ্ন করেছেন। মানে পরিবর্তিত আমরা কোন জায়গাটা, আপনি মানে আমরা কতটুকু এটার সাথে নেভিগেট করতে পারছি সেই জায়গাটা যদি আমরা বলি, দেখেন এখানে যে জায়গাটা আমরা আলোচনা করছিলাম কিছুক্ষণ আগে বিরতিতে, যে ঠিক ওই জায়গাটায় মিয়ানমারের ওই জায়গাটা আমি যদি এখন যেটা আরাকান আর্মির দখলে আছে রাখাইন রাজ্যে, সেখানে কিন্তু হিউজ ইনভেস্টমেন্টস আছে। চীনের আছে, সিঙ্গাপুরের আছে, জাপানের আছে, ইন্ডিয়ার আছে এদের, এবং এটা ওদের স্ট্র্যাটেজিক লোকেশনটাও এমন যে এটা কানেক্টিভিটি, এখন তো কানেক্টিভিটির কথা বলা হয়, সেটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন সেই চাপটা তো আর আমরা দিতে পারি না যে তারা তাদের ইনভেস্টমেন্টগুলো, এবং মার্কিন যুক্তরাষ্ট্র আসতে চাচ্ছে, সো তাদেরকে এগুলো বন্ধ করাতে তো আমাদের পক্ষে সম্ভব না। যেই জায়গাটায় আমরা চাপ দিতে পারি সেটা হলো এটাকে একটা মানবিক ইস্যু হিসাবে আমাদেরকে তুলতে হবে। এবং আমরা এটা বহু বছর ধরে বলছি যে রোহিঙ্গাদের নিজেদের ভয়েসগুলো তৈরি করা দরকার, তারা নিজের কথা নিজে বলবে। আমরা তাদের হয়ে আমাদের বলাটা আর তাদের বলার মধ্যে একটা বিস্তর তফাৎ আছে। উই কান্ট রিপ্রেজেন্ট দেম, তাদের নিজেদের তো আর্টিকুলেশন, ওই ভয়েস ক্রিয়েশনটা প্রয়োজন। এখন যে জায়গাটাতে আমরা করছি যে এই যে আমাদের যে সমস্যাগুলো হচ্ছে, আমরা ধরেন এই সম্মেলন বলেন বা সামনে যে সম্মেলন হবে, শুধু তা না, আমি তো আবারও আইসিজের এটাতে যাব, সেটাও তো একটা ভার্ডিক্ট আমাদের ফেভারে আছে সেই সমস্ত জায়গায়। এবং ধরেন এখানে দক্ষিণ পূর্ব এশিয়া আপনি বলেন, আসিয়ান, দেখেন আসিয়ান কিন্তু এগুলো মৌখিক লিপ সার্ভিস বহু বছর দিয়েছে, কিন্তু কংক্রিট বা সাবস্টেন্সিয়াল আমরা তাদের কাছ সামনে আসলে এই সমস্যার সমাধানের কি ধরনের সম্ভাব্য দৃশ্যপট আমরা দেখতে পারি সেটা না, আমার মনে হয় কি এক ধরনের, দেখেন একটা বড় জায়গা কি, যেহেতু মিয়ানমারের যে সামরিক জান্তা তারা একটা সামনে নির্বাচন ঘোষণা করেছে, সেই নির্বাচন আমি মনে করি না যে ক্রেডিবল নির্বাচন হবে। বাট দ্য থিং ইজ দ্যাট তারা এই নির্বাচন ঘোষণা করতে তো বাধ্য হয়েছে কারণ তাদেরও একটা অ্যাকসেপ্টেন্সের জায়গা আছে, ক্রেডিবিলিটি জায়গা আছে, কোথাও না কোথাও গিয়ে না সেটা তো আছেই। এখন এই রাষ্ট্রগুলো যদি তাদের উপরে চাপ দেয়, এবং যেই কথাটা ধরেন একটা বড় চাপ, দেখেন আমি যদি একটু এখানে গাজার ব্যাপারটা নিয়ে আসে, আপনি দেখেন আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ, ইউরোপের সাধারণ জনগণ কিন্তু গাজার পক্ষে, ইভেন ইসরায়েলের মধ্যেও কিন্তু একটা ফ্যাকশন আছে যারা গাজার মানে ওই যে মানবিক জায়গাটা, আসলে পরাশক্তিগুলো চাইছে, সেটিও তো আসলে একটি উদ্বেগের বিষয় কিনা আমাদের জন্য। আজাদ মজুমদার, একটু আপনার কাছে আসি। নিরাপত্তা বাড়ছে, নিরাপত্তার উদ্বেগ বাড়ছে, সাহায্য কমে আসছে এই রোহিঙ্গাদেরকে নিয়ে, আবার যেই শঙ্কার কথা ডক্টর আমেনা মহসিন বলছিলেন, আসলে পরাশক্তি রাষ্ট্রগুলো কি চাইছে সেটার দিকেও আমাদেরকে তাকিয়ে থাকতে হচ্ছে। সেই জায়গাটিতে আসলে সমাধানের যে সম্ভাব্য দৃশ্যপট সেটি আমরা দেখার চেষ্টা করেছি কিনা? জি, ধন্যবাদ আপনাকে। এটার আলোচনা ভিন্ন, অন্য কোনো সমাধানের রাস্তা নেই এই মুহূর্তে। এই বিষয়টা নিয়ে আলোচনাটা চালু রাখতে হবে, এটা বাংলাদেশের সরকার ফিল করে, বা এই বিষয়ে আরও যারা স্টেক হোল্ডার আছে তারাও এটা ফিল করে। আপনার যদি আলোচনাটা থেমে যায় তাহলে বহুমুখী সংকট তৈরি হতে পারে। প্রথমত আপনার প্রত্যাবাসনের যে আশাটা, সেটা যদি এখন কিছুটা জেগেও থাকে সেটা স্তীমিত হয়ে যাবে। পাশাপাশি আপনার যে এখানে মানবিক বিপর্যয়ের একটা আশঙ্কা যেটা করা হচ্ছে, খাদ্য সহায়তা যদি কমে যায় তাহলে সেটাও আপনার তৈরি হতে পারে। তো দুটো দিক মাথায় রেখেই বাংলাদেশ সহ যারা স্টেক হোল্ডার আছে এখানে সবাইকে কাজ করতে হচ্ছে। খাদ্য সহায়তাটা জরুরি রাখা জরুরি, যেমন
বজায় রাখাটা যেমন জরুরি, কারণ সহায়তার পরিমাণ কমছে। আপনি দেখছেন যে আপনার $176 মিলিয়ন ঘাটতি আছে যে এই মুহূর্তে, যেই সাহায্যটা তাদের প্রয়োজন ছিল। এর পাশাপাশি নতুন কিছু রোহিঙ্গা এসেছে 2023 সালের নভেম্বর থেকে, কারণ মায়ানমারে এখনও কনফ্লিক্ট চলছে, ক্ষেত্রবিশেষে কনফ্লিক্টটা বেড়েছে। এবং আগে মায়ানমার আর্মি শুধু এই কনফ্লিক্ট রোহিঙ্গাদেরকে তাড়িয়ে দিয়েছিল, এখন আরও নতুন নতুন কিছু অ্যাক্টর যোগ হয়েছে, যে কারণে কনফ্লিক্টটা ওয়াইডেন হচ্ছে। এই যে নতুন আসা রোহিঙ্গা, তাদের জন্যও কিন্তু সহায়তার প্রয়োজন হচ্ছে। একটা অ্যাসেসমেন্টে দেখা গেছে যে আরও $84 মিলিয়ন প্রয়োজন এই নতুন আসা রোহিঙ্গাদের জন্যই শুধু। সো এখন যদি এই সহায়তাটা বন্ধ হয়ে যায়, বা আন্তর্জাতিক সম্প্রদায় যদি আসলে সহায়তাটা বন্ধ করে দেয়, তাহলে এখানে যে মানবিক বিপর্যয়টা ঘটবে, যেটা এই বিপর্যয়টা বাংলাদেশের মাটিতেই ঘটবে, বাংলাদেশ তো আসলে এর বাইরে থাকতে পারবে না। এই বিপর্যয়ের একটা ছোঁয়া বাংলাদেশের উপরে এসে পড়বে। সো বাংলাদেশকে যে কোনো মূল্যেই চেষ্টা করতে হবে যাতে এই ধরনের কোনো সংকট তৈরি না হয়। এম হুমায়ুন কবির, এই যে প্রক্রিয়ার কথা আমরা বলছি, সেটি রাজনৈতিক এবং সামাজিকভাবে নিঃসন্দেহে বেশ জটিল, কিন্তু প্রত্যাবাসনটি যদি আসলে বাস্তবসম্মতভাবে না হয়, বাংলাদেশকে সীমিত পরিসরে রোহিঙ্গাদের অন্তর্ভুক্তির চাপ পড়তে, এক ধরনের আরও বড় চাপে পড়তে হবে, সেখানে আসলে আমাদের কি করণীয় আছে? আমাদের দিক থেকে তো আমাদের অবস্থান হচ্ছে যে রোহিঙ্গারা যত দ্রুত সম্মানের সাথে নিরাপদে ফেরত যেতে পারে, সেটাই আমাদের এখন পর্যন্ত কৌশল, এবং সেটাতেই আমরা যাচ্ছি। এখন আজাদ ভাই যে কথাটা বললেন, ওটার উপরে আমি একটু বিল্ড আপ করি। এখন যদি বলেন আপনি 2-3টা বিষয় গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, এই যে কক্সবাজারের স্টেক হোল্ডার মিটিং হয়ে গেল, সামনে নিউ ইয়র্ক আছে, একটা হচ্ছে হিউম্যানিটেরিয়ান, মানুষগুলোকে তো বাঁচাতে হবে। WFP বলছে যে নভেম্বরের গিয়ে আর খাওয়া দেওয়ার মতো সামর্থ্য তাদের নাই। তো কাজে এখন এই হিউম্যানিটেরিয়ান মোবিলাইজেশনটা নাম্বার 1 প্রায়োরিটি, লোকগুলোকে তাকে বাঁচাতে হবে, এটা হলো 1 নম্বর। 2 নম্বর যেটা হচ্ছে রোহিঙ্গা ভয়েস, যেটা এখন এটা কিন্তু একটা একটুখানি সাটল ডিফারেন্স লক্ষ্য করছি। আগে বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব করতো, এখন রোহিঙ্গারাই তারা নিজেদের প্রতিনিধিত্ব করা শুরু করেছে, উইচ ইজ বি মোর ক্রেডিবল, মোর আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মোর অ্যাট্রাকটিভ। এটাকে আরেকটু শক্তিশালী জায়গায় নিয়ে যেতে হবে, সো দ্যাট তারা তাদের কথাটা বলতে পারে, ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট বা ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডাররা যারা ক্রেডিবল নিতে পারে। আর লাস্ট পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে, আমরা এবার কিন্তু এই ASEAN 5 পয়েন্টের কথা বলছি, ASEAনের সাথে খানিকটা সংযুক্তি ঘটছে, কিন্তু 5 পয়েন্টে কিন্তু রোহিঙ্গা ইস্যু নাই, ওটা মিয়ানমারে গণতান্ত্রিকরণের বিষয় আছে। তো এখন আমি মনে করি এখানে কূটনীতিতে স্পেস আমাদের জন্য একটুখানি আছে, সেটা হচ্ছে এই 5 পয়েন্টে ASEAN যে ভূমিকাটা পালন করছে, তাদের এই সক্রিয়তার মধ্যে আমরা একটু যোগ হই, 5.+1 যদি হতে পারি, তাহলে মিয়ানমারে কিন্তু একটা পরিবর্তন আসবে। যেটা প্রফেসর আমিনা মহসিন বললেন, নির্বাচন দেখছি, আমার ধারণা যেহেতু বামার জনগোষ্ঠী এই সামরিক ব্যবস্থার বিরুদ্ধে লড়ছে, একটা বড় পরিবর্তন আসবে, এবং সেখানে ওই পরিবর্তন যদি ফেডারেল স্ট্রাকচারের মতো সেটি হয়তো বাংলাদেশের জন্য এক ধরনের। জি, ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। জি25 মিত্র রাজকাহন থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। সঙ্গে থাকুন।